আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা পরীক্ষা নিয়েছিলাম আমাদের গ্রুপে এবং পেজে। এই পরীক্ষাটার টপিক ছিল গতিবেগ, নৌকা স্রোত ও সময়, কাজ ও নল চৌবাচ্চা। তো এই টপিকটার পরীক্ষাটা আসলে মূলত আমাদের পেইড কোর্সের পরীক্ষা ছিল। তো পরীক্ষা দেওয়ার পরে অনেকে সমস্যা ফেস করছেন এবং এটার সমাধান করে চাইছেন। এজন্য আমি সবগুলো প্রশ্ন সমাধান করে দিব। তো আপনারা লাইভ ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিবেন। আর অনেকদিন পরে আমাদের এই পেজে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করতেছেন? ওকে, আপনারা কারা কারা এই পরীক্ষাটা দিয়েছিলেন? পরীক্ষার লিঙ্কটা আমরা আবার এইখানে কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরীক্ষাটা দিতে পারেন। কমেন্টে দিয়ে দেন তো। ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। এইখানে যে টপিকগুলো আছে, গতিবেগ মানে সময়, দূরত্ব, গতিবেগ, নৌকা স্রোত, সময়, কাজ এবং নল চৌবাচ্চা, তিনটা টপিকই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এইখানে সবথেকে বেশি সমস্যা হয় অনেকেরই গতিবেগের টপিকটাতে, কারণ এই টপিকটার প্রশ্নগুলা ভেঙে ভেঙে বোঝার একটা ব্যাপার আছে, চিত্র আর্ট করে করে। তো এই জন্য আমরা এটা সমাধান করে দিলে আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করতে পারি এখন, তাই না? ওকে, আমাদের সাউন্ড এবং লাইট ক্লিয়ার আছে তো না? আচ্ছা, স্ক্রিনে আপনার আজকের পরীক্ষার প্রথম প্রশ্নটা দেখেন। আমরা আসলে বিস্তারিত সমাধান দিব নাকি পরীক্ষার হলে স্টাইলে সমাধান দিব? একটু কমেন্টে জানাবেন তো কোন ধরনের সমাধান আপনাদের কাজে লাগবে বলে আপনারা মনে করেন। 1 নম্বর প্রশ্ন ছিল ক থেকে খ এর দূরত্ব 55 কিলোমিটার, ক খ এর গতিবেগ যথাক্রমে 3 কিলোমিটার ও 4 কিলোমিটার। ক এর 2 ঘন্টা পর খ ক এর দিকে রওনা হলে খ কত কিলোমিটার গেলে ক এর দেখা পাবে? এই ধরনের প্রশ্ন জাস্ট চিত্রটা ইমাজিন করতে পারলে কয়েক সেকেন্ডে পারা যাবে। আচ্ছা, সেটা হচ্ছে যে এই ক খ টোটাল 55, ক এর গতিবেগ 3, খ এর গতিবেগ 4। ক এর 2 ঘন্টা পর, তার মানে সে 2 ঘন্টায় 6 কিলোমিটার চলে গেছে। তাহলে 55 থেকে যখন 6 কিলোমিটার কমে যাবে, এখন ডিস্টেন্সটা হচ্ছে 49 কিলোমিটার। এই 49 কিলোমিটারে এদের বিপরীত দিক থেকে আসার কারণে রিলেটিভ স্পিড হবে 7। তাহলে এই 49 কিলোমিটার ক্রস করতে সময় লাগবে কত? 7 ঘন্টা। তার মানে এই ক এইখান থেকে 7 ঘন্টা চলবে, খ এখান থেকে 7 ঘন্টা আসবে। যেহেতু খ এর ডিস্টেন্সটা চাইছে, এই জন্য আমাদের খ এর গতিবেগ যে 4 কিলোমিটার আছে, এই 4 কিলোমিটার দিয়ে 7 ঘন্টাকে গুণ করে দিলে 4 × 7 = 28 কিলোমিটার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তার মানে খ 28 কিলোমিটার আসার পরে ক এর সাথে সাক্ষাৎ হবে। আচ্ছা, এই টপিকগুলো আমরা বিস্তারিত সুন্দর করে আমাদের, আপনারা হয়তো শুনে অবাক হবেন যে গতিবেগের উপর আমরা 3টা ক্লাস নিচ্ছি, নৌকা স্রোতের উপর 1টা, সময়, কাজ, নল চৌবাচ্চার উপর 3টা। এতগুলা ক্লাস নেওয়ার পরে প্রায় তারপরে আবার সলভ ক্লাস নিব। এগুলো নেওয়ার পরে আমরা পরীক্ষাটা নিতেছি আর কি। তো যাই হোক, 2 নম্বর প্রশ্নটা দেখেন। বলছে সাকিবকে 6 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে 45 মিনিটে। যদি সে অর্ধেক দূরত্ব শেষ করে 2/3 সময়ে, তাহলে অবশিষ্ট সময়ে বাকি পথ অতিক্রম করতে হলে তার বেগ কি হওয়া উচিত? ঠিক আছে? আচ্ছা, তো এই টাইম অ্যান্ড স্পিডের অধিকাংশ প্রশ্নই কিন্তু চিত্র আর্ট করে বুঝতে হবে। এটা হচ্ছে টোটাল পথ, মনে করি এ থেকে বি, অর্ধেক পথ নাম দেই সি। এই 6 কিলোমিটার পথের মধ্যে এই পাশে 3, এই পাশে 3, 45 মিনিট হচ্ছে মোট সময়। এর মধ্যে কি হয়ে গেছে যে সে অর্ধেক দূরত্ব শেষ করে 3/2 সময়। 3/2 মানে হচ্ছে এই যে 30 মিনিটে, অর্থাৎ এই 3 কিলোমিটার যেতে তাকে 30 মিনিট লাগছে।
তাহলে আর সময় হাতে আছে 15 মিনিট। এই 15 মিনিটে যদি 3 কিলোমিটার যেতে হয় তাহলে গতিবেগ কত হবে? 15 মিনিটে যদি 3 হয় তাহলে 60 মিনিটে হবে 15 এর 4 গুণ 60, তাহলে 3 এর 4 গুণ হবে 12 কিলোমিটার। তার মানে এই দ্বিতীয় অংশটাতে তার গতিবেগ হতে হবে তাহলে সময় লাগবে, তারপরের গতিবেগটা হতে হবে 60 মিনিটে 12 কিলোমিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 12 কিলোমিটার। ওকে, নেক্সটে আসি 3 নম্বর প্রশ্ন। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন। পরীক্ষার হলের স্টাইলে এমডি সোহাগ হোসেন বলছেন, শর্টকাটে বলেন স্যার। ওকে, পরীক্ষার হলের স্টাইলে দেখাচ্ছি, জাস্ট একটু ব্যাখ্যাগুলো বলতেছি অল্প করে, বেশি করে লেখার সময় পাবেন না। 3 নম্বর প্রশ্ন বলছে দুটি শহরের দূরত্ব 185 মাইল। প্রথম 85 মাইল যেতে লাগে 3 ঘন্টা, আর পরের 100 মাইল কত সময় গেলে বাসটির গড় গতিবেগ হবে 50 মাইল। আচ্ছা, তাহলে গড় গতিবেগ 50 মানে মোট সময় বরাদ্দ কত? 185 ডিভাইডেড 50 গুণন 60, 5 3 5 15, 5 7 35, 6 7 42 2, 3 6 18 আর 2 হচ্ছে 20, সরি 6 7 42 2 হাতে করে 4, 318 আর 4 22, অর্থাৎ 222 মিনিট হচ্ছে টোটাল সময়। এই সময়ের মধ্যে এই 185 কিলোমিটার রাস্তা গেলে গড় গতিবেগটা 50 হবে। উত্তর কি চাইছে যে প্রথম এই যে এটার মধ্যে প্রথম 85 মাইল এটা গেছে 3 ঘন্টায়, 3 ঘন্টা মানে 180 মিনিট। তাহলে তারপরের 100 মাইল যেতে কত সময় লাগবে, কত সময়ের মধ্যে যেতে হবে? মোট 222 মিনিটের মধ্যে 180 মিনিট এ পাশে খেয়ে ফেলছে, তাহলে আর সময় বাকি আছে 42 মিনিট। এই পথটা যেতে হবে 42 মিনিটের মধ্যে। তাহলে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 42 মিনিট। ওকে, তাহলে সে 4 নম্বর প্রশ্ন দেখেন। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। করিম কত মাইল হাঁটার পর রহিমের সাথে দেখা হবে? এই 4 নম্বর অঙ্কটা 1 নম্বর অঙ্কের সাথে হুবহু মিল আছে, জাস্ট হচ্ছে যে ওইখানে ক খ বলা ছিল, এখানে নাম বলা আছে। তাহলে একটু জাস্ট চিত্রটা আট করি। 45 মাইল হচ্ছে টোটাল দূরত্ব। করিম ঘন্টায় 3 মাইল বেগে, করিম ঢাকা থেকে, তাহলে এই পাশে হচ্ছে ঢাকা, এই পাশে হচ্ছে করিম, 3 মাইল বেগে। আর রহিম টাঙ্গাইল থেকে কত মাইল বেগে? 4 মাইল বেগে আসছে। তো এরপরে কি বলছে যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পরে, তার মানে করিম 1 ঘন্টায় 3 কিলোমিটার চলে গেছে। তাহলে 45 থেকে 3 চলে গেলে আর 42 কিলোমিটার রাস্তায় এরা রিলেটিভ স্পিড কত? 7 কিলোমিটার বেগে হাঁটবে, তাহলে সময় লাগবে 6 ঘন্টা। তার মানে এই জায়গা থেকে আর এই জায়গা থেকে এরা চলমান থাকলে 6 ঘন্টা পরে ওদের দেখা হবে। করিম কত মাইল হাঁটার পরে রহিমের সাথে দেখা হবে? দেখেন এবার কিন্তু করিমের কথা বলছে, তাহলে করিম এই 6 ঘন্টা তো হাঁটবেই, তার সাথে শুরু 3 কিলোমিটার হাঁটবে। তার মানে 18 এর সাথে 3 যোগ করলে 21 কিলোমিটার। তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 21 কিলোমিটার। আশা করি সবাই ধরতে পারছেন। ওকে, নেক্সট আসি 5 নম্বর প্রশ্ন। কমলাপুর স্টেশন হতে একটা ট্রেন সকাল 8টার সময় ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 9টা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি কমলাপুর থেকে কত দূরে মিলিত হবে? কত দূরে মিলিত হবে? তাহলে দেখেন যে এইখানে 8টার বলছে না, আর ও 9টায়, তার মানে 1 ঘন্টায় প্রথম ট্রেনটা 30 কিলোমিটার দূরে চলে গেছে। তাহলে দ্বিতীয় ট্রেনটা এখানে আছে, এখান থেকে এখন সে জার্নি করবে 40 কিলোমিটার বেগে। তার মানে প্রথম ঘন্টার পরের ঘন্টায় এ আবার 30 গেছে, এ 40 গেছে। তার মানে ডিস্টেন্স কমতেছে কত? 10 কিলোমিটার। 10 কিলোমিটার ডিস্টেন্স যখন কমবে তখন টোটালে যাইতে হবে 40, আর 30 কিলোমিটার ডিস্টেন্স কমলে যেতে হবে 120। 120 হচ্ছে অ্যান্সার। কারণটা হচ্ছে দেখেন যে 30 কিলোমিটার যখন ডিস্টেন্স কমবে তখন সে তাকে ধরে ফেলবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 120 কিলোমিটার রাস্তা গেলে তখন
ধরতে পারবে। ওকে, নেক্সট আসি 6 নম্বর প্রশ্ন। দেখেন 6 নম্বর প্রশ্ন বলছে যে একজন মোটরসাইকেল, আচ্ছা 5 নম্বরটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? এটা সমীকরণ ধরে করা যাবে, তবে সমীকরণ ধরে করতে গেলে সমীকরণটা বুঝতে হবে কীরকম। ধরেন এক্স ঘন্টা পরে সাক্ষাৎ হবে, তাহলে প্রথম ট্রেনটা গেছে 1 ঘন্টা বেশি আর দ্বিতীয় ট্রেনটা গেছে এক্স ঘন্টা, তার মানে 40 কিলোমিটার বেগে যায় 40 এক্স কিলোমিটার, আর ও 30 কিলোমিটার বেগে যায় এক্স প্লাস 1 ঘন্টা। তাহলে এই দুটো ডিস্টেন্স যখন সমান সমান হবে তখনই হচ্ছে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। তাহলে এখানে 40x আর এখানে হচ্ছে 30x প্লাস 30, তাহলে 10x ইকুয়াল টু 30 আর x এর মানটা হচ্ছে 3। তার মানে এই x ঘন্টা পরে সাক্ষাৎ হবে, মানে 3 ঘন্টা পরে সাক্ষাৎ হবে। আর 1 ঘন্টায় যদি 40 কিলোমিটার যায় তাহলে 3 ঘন্টায় যাবে 3 40 120। এটা হচ্ছে সমীকরণ স্টাইলের সমাধান, আর এই বুঝে বুঝে সমাধান। রিলেটিভ স্পিড বুঝলে এই ধরনের অঙ্কে কোনো কঠিন মনে হবে না। সবাইকে ক্লিয়ার কি না একটু বলেন। সীতার মতো দৌড়াইছি স্যার, জি। ওকে, নেক্সট আসি 6 নাম্বার। একজন মোটরসাইকেল আরোহী 50 কিলোমিটার গতিতে 150 কিলোমিটার পথ অতিক্রম করে 30 কিলোমিটার গতিতে ফিরে আসলে সম্পূর্ণ যাত্রায় তার গতিবেগ কত? যাতায়াতের যদি ডিস্টেন্স সেম হয় তাহলে যাতায়াতের ডিস্টেন্সটাকে কাউন্ট না করে ডাইরেক্ট শর্টকাট সূত্র ফেলা দেওয়া যায়। ঠিক আছে, 2 দিয়ে কাটলে 25, আবার 2 দিয়ে কাটলে 2, তাহলে 75কে 2 দ্বারা ভাগ করলে 37.5। এটা হচ্ছে গড় গতিবেগ। গড় গতিবেগের সূত্র হচ্ছে 2xy ডিভাইডেড x প্লাস ওয়াই। এখানে হচ্ছে x হচ্ছে একটা গতি আর y হচ্ছে আরেকটা গতি। এখন এখানে 150-এর কাজ নাই কেন? যেহেতু যাওয়ার সময় 150 গেছে, আসার সময় 150 গেছে, যাওয়া আসার গতিবেগ সমান, ডিস্টেন্স সমান, এই কারণে সূত্র দিয়ে প্রমাণ করা যায়। আর যদি 150 ধরে করেন তাহলে যাওয়ার সময় 150 গেছে, আসার সময় 150 আসছে, যাওয়ার সময় তার সময় লাগছে 3 ঘন্টা, আসার সময় লাগছে 5 ঘন্টা। এই যে 300কে 8 দিয়ে ভাগ করলেও 37.5 আসবে অ্যান্সার। অর্থাৎ 2 ভাবেই করা যায়, সূত্র দিয়ে, সূত্র ছাড়া। 7 নম্বর প্রশ্নটা দেখেন। স্যার ফন্টটা একটু বড় বড় করুন। আমার লেখার ফন্ট নাকি প্রশ্নের ফন্ট? মানে আমাদের যে প্রশ্ন ইনপুট দিতেছি সেই প্রশ্নের ফন্ট নাকি আমার লেখার ফন্টটা একটু জানাবেন। ওকে, তাহলে এটা হচ্ছে কি যে আসলে গড় গতিবেগের সূত্র, আর 30 আর 50 ডাইরেক্ট আসে লিখছি আর কি। 6 নম্বর প্রশ্ন বলতেছে যে একজন মোটরসাইকেল আরোহী 50 কিলোমিটার, 6 নম্বর তো করলাম, 7 নম্বর। 3টি কারের গতিবেগের অনুপাত 4-3-2 হলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার সময় তাদের লাগা সময়ের অনুপাত কত হবে? গতিবেগের অনুপাত থেকে সময়ের অনুপাত আনতে গেলে আমরা জানি ব্যস্তানুপাত হয়। তো এই ক্ষেত্রে মানে বিপরীত অনুপাতটা আনার সিস্টেম হচ্ছে ভগ্নাংশ আকারে লিখতে হয়। ধরেন যে গতিবেগ মনে করি দূরত্ব হচ্ছে সমান সমান এক্স, তাহলে এক্স কিলোমিটার যদি তাদের গতিবেগ হয় 4, তাহলে কি হবে 4x/3 আর x/2। তাহলে এটা যদি 4-3-2 এর লসাগু কত? লসাগু হচ্ছে 12 যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 6, x সব পাশ থেকে বাদ দিয়ে দেওয়া যায়। তার মানে অনুপাতটা হচ্ছে 3-4-6। তাহলে এই 3:4:6 হচ্ছে সময়ের অনুপাত। 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, নেক্সটে আসি 8 নম্বর প্রশ্ন। 4 কিলোমিটার বেগে চললে কোনো স্থানে পৌঁছতে যে সময় লাগে 5 কিলোমিটার বেগে চলে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে, স্থানটির দূরত্ব কত? আমি যাদের ক্লাস করাইছি তাদের সুন্দর করে বলেছি 4 ও 5 এর লসাগু হচ্ছে 20। এই 20 হলে সময়ের ডিস্টেন্স হয় 1 ঘন্টা, আর যেহেতু এখানে 2 ঘন্টার কথা বলা আছে তাহলে ডিস্টেন্সটা হবে অবশ্যই 40। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 40 কিলোমিটার, ঘ অ্যান্সার। আট নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 40। ওকে, এখন আসি এটা যদি সমীকরণ ধরে করতে যান তাহলে হচ্ছে এক্স ডিভাইডেড 5 কিলোমিটার বেশি গতিবেগটা আগে দিতে হবে আর কম গতিবেগটা পরে দিতে হবে।
সরি কম গতিবেগটা আগে দিলে সময় বেশি লাগবে, আর বেশি গতিবেগটা পরে দিলে সময় কম লাগবে। এই দুই সময়ের ডিফারেন্স হচ্ছে 2। এইখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মান 40 আসবে। তারপর তার থেকে এই লসাগু করে ডিস্টেন্স ধরা, এটা সব থেকে সহজ। এখন আসি 9 নম্বর। 9 নম্বর বলতেছে যে দুইজন ব্যক্তি একই সময় পরস্পর বিপরীত অভিমুখে রওনা দিল। একজনের গতিবেগের থেকে অন্যজনের গতিবেগ 2 মাইল বেশি, এটা হচ্ছে গতিবেগের পার্থক্য। 3 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব 30 মাইল হলে দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত ছিল? তাহলে এটা কিন্তু সমীকরণের মতো, কিন্তু মুখোমুখি করা যাবে। কিরকম দেখেন, 9 নম্বর। তাহলে দুইজন ব্যক্তি একই স্থান থেকে একই সময় পরস্পর বিপরীত একজনের থেকে একজনের গতিবেগ হচ্ছে 2 মাইল বেশি, তার মানে x - y = 2। 3 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব 30 মাইল হলে, 3 ঘন্টা পরে যদি দূরত্ব 30 মাইল হয়, তাহলে 1 ঘন্টা হচ্ছে 10 মাইল, তার মানে 1 ঘন্টা তাদের দুজনের গতি যোগ করলে 10। তাহলে এখানে উত্তর কি হয়েছে? দ্রুতগামী। তার মানে এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 12, x এর মান হচ্ছে 6। এই 6 হচ্ছে অ্যান্সার। মানে বিষয়টাকে এইভাবে ধরেন যে যার বেশি গতি তার গতিবেগ x, যার গতি কম তার গতিবেগ হচ্ছে y। তাহলে x ইজ গ্রেটার দ্যান y। তাহলে তাদের 1 ঘন্টার গতিবেগের বিয়োগফল হচ্ছে 2, 1 ঘন্টার গতিবেগের যোগফল হচ্ছে 10। এইখান থেকে যার গতি বেশি তারটা নিয়ে আসলাম 6। অনেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু এটা এইরকমই, এতটুকুই সহজ। আচ্ছা, 10 নম্বরটা দেখেন। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 39 মিনিটে 13 কিলোমিটার পথ যায়। যদি স্রোতের অনুকূলে স্রোতের গতি 3 কিলোমিটার হয়, তাহলে স্থির পানিতে নৌকার গতি কত? তাহলে এটা হচ্ছে নৌকা স্রোতের অঙ্কে ঢুকলাম। এতক্ষণ থেকে যে অঙ্কগুলো করলাম এগুলো হচ্ছে গতিবেগের অঙ্ক ছিল। তাহলে 39 মিনিটে যদি 13 কিলোমিটার হয়, 3 ভাগের 1 ভাগ পথ, তাহলে 60 মিনিটে হবে 3 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 20 কিলোমিটার পথ। এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিকূলে গতি, মানে নর্মালি এর থেকে বেশি গতিতে যাইতে পারে, কিন্তু স্রোত বাধা দিলে গতিটা কমে 20 হয়। স্রোত কতটুকু বাধা দেয়? স্রোতের গতি 3, এই 3 বাধা দেয়। তাহলে বাধা না দিলে কি হইতো? বাধা না দিলে এই গতিটা নর্মালি থাকতো, তখন 23 কিলোমিটার হইতো। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 23 কিলোমিটার পার আওয়ার। ওকে, আসি 11 নম্বর প্রশ্ন দেখেন। 11 নম্বর প্রশ্ন বলছেন যে স্থির পানিতে একটি নৌকার গড় গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার। স্রোতের অনুকূলে 80 কিলোমিটার পথ যেতে 5 ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? এটা যদি পরীক্ষার হলে স্টাইলটা দেখতে চান, তাহলে এইভাবে দেখেন যে 80 কিলোমিটার যদি 5 ঘন্টা লাগে, 1 ঘন্টায় 16 কিলোমিটার গতিবেগ। অনুকূল গতি যদি 16 হয় আর স্থির গতি যদি 10 হয়, তাহলে স্রোতের গতি 6। স্রোতের গতি যদি 6 হয়, তাহলে প্রতিকূলে গতি হচ্ছে 4। প্রতিকূলে গতি যদি 4 হয়, তাহলে 80 কিলোমিটার ফিরে আসতে সময় লাগবে 20 ঘন্টা। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 20 ঘন্টা। যারা আরো বিস্তারিত বুঝতে চান তারা আমাদের ইউটিউবে নৌকা স্রোতের ক্লাসগুলো দেখে নিতে পারেন। 12 নম্বর প্রশ্ন দেখেন। 12 নম্বর প্রশ্ন বলতেছে যে কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে মোট 9 ঘন্টা সময় লাগলো। মোট সময় লাগছে 9 ঘন্টা। ওকে, এরপরে বলতেছে যে যদি স্থির পানিতে তার গতিবেগ 18 কিলোমিটার এবং স্রোতের গতি 6 হয়, তাহলে নির্দিষ্ট স্থানটির দূরত্ব কত? তাহলে একবার হচ্ছে অনুকূল মানে গতিবেগ 24, আর একবার হচ্ছে প্রতিকূল মানে গতিবেগ 12। 12 আর 24-এর লসাগু হচ্ছে 24। 24 কিলোমিটার বেগে গেলে লাগবে 1 ঘন্টা, 12 কিলোমিটার বেগে গেলে লাগবে 2 ঘন্টা। 1 ঘন্টা আর 2 ঘন্টা মিলে মোট 3 ঘন্টা লাগবে যদি ডিস্টেন্সটা 24 হয়। কিন্তু প্রশ্নে আমাদের বলছে যে ডিস্টেন্সটা সময় 3 ঘন্টা না, সময় হচ্ছে 9 ঘন্টা। তার মানে 3 ঘন্টার থেকে সময়টা 3 গুণ বেশি। তার মানে তাহলে ডিস্টেন্সটাও 3 গুণ বেশি হবে, অর্থাৎ 72 কিলোমিটার পথ গেলে এই কাহিনীটা হবে। যাওয়া এবং আসা মিলে 9 ঘন্টা লাগবে। পরীক্ষার হলে এইভাবে করতে হবে। এই জিনিসটা আমি পেইড ব্যাচে সুন্দর করে বিস্তারিত বোঝাই দিছি। সেখানে আবার রিটেন সমাধানও করে দিছি যে x/24 প্লাস x/12 ইকুয়াল টু হচ্ছে 9 ঘন্টা। কিন্তু এইভাবে করার থেকে এইভাবে মুখে মুখে করা বেশি সহজ। যদি দুটো ভিন্ন ভিন্ন স্পিড থাকে এবং একটা টাইম দেওয়া থাকে, তাহলে স্পিড দুইটার
লসাগু ধরে ডিস্টেন্সকে সমন্বয় করতে হয়। আসি এরপরে দেখেন 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলতেছে যে নদীপথে বরিশাল থেকে কোনো স্থানে যেতে রাকিবের 10 ঘন্টা সময় লাগে, আবার ওই স্থান থেকে বরিশালে ফিরে আসতে তার দ্বিগুণ সময় লাগে। যদি লঞ্চের প্রকৃত গতিবেগ 21 কিলোমিটার হয়, তাহলে বরিশাল থেকে ওই স্থানে গিয়ে ফিরে আসতে রাকিবকে মোট কত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে? অর্থাৎ মোট পথটা চাইছে, কিন্তু এখানে শুধু ডিস্টেন্সটা বাইর করলে হবে না, এখানে যাওয়া এবং আসা মিলে মোট ডিস্টেন্স। ঠিক আছে? আচ্ছা, কারণ প্রশ্নে বলা আছে যে রাকিবকে মোট কত কিলোমিটার পথ যাতায়াত করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্নে সমীকরণ ছাড়া করা কঠিন আছে। তাহলে দেখেন এখানে সমীকরণটা কিভাবে সাজাবো আমরা। সমীকরণটা এইভাবে সাজাবো যে এখানে যাওয়া আসা না, তাহলে স্রোতের গতিটা ধরি। স্রোতের গতি সমান সমান এক্স। তাহলে 21-এর সাথে একবার এক্স যোগ হবে আর 21 থেকে একবার এক্স বিয়োগ হবে। এইখানে যে সময় লাগছে তার আসার 10 ঘন্টা লাগছে, আসার সময় ডাবল সময় মানে 20 ঘন্টা। এইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে ডিস্টেন্সটা বাইর করা যাবে সহজেই। কীরকম? 10 দিয়ে কাটি, ভাগ করি 2, তাহলে হচ্ছে 21 প্লাস এক্স ইকুয়াল টু 42 মাইনাস 2x। 2xটা এই পাশে আসলে 3x ইকুয়াল টু 21। এক্সের মানটা হচ্ছে 7। এক্সের মান 7 হচ্ছে স্রোতের গতি 7। স্রোতের গতি 7 হলে সে গেছে কত কিলোমিটার রাস্তা? সে 1 ঘন্টায় গেছে 21 প্লাস 7 সমান সমান 28। এইভাবে সে 10 ঘন্টা চলছে, তাহলে সে গেছে 280। তাহলে ফেরত আসার সময় আবার এই 280 ফেরত আসছে। তাহলে যাওয়া এবং আসা মিলে তার টোটাল অতিক্রান্ত পথ হচ্ছে 560 কিলোমিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক নম্বর অপশন, 560 কিলোমিটার। ঠিক আছে? ওকে, নেক্সট আসি। 14 নম্বর প্রশ্ন। দেখেন অনেকে যারা পরীক্ষা দিচ্ছেন, আপনাদের ক্লাস যারা করছেন আমাদের পেইড ব্যাচে, তারা কিন্তু এই প্রশ্নগুলা আমাদের পেইড ব্যাচের ক্লাসের লেকচার শিটে হুবহু আছে, কিন্তু আমি পরীক্ষার প্রশ্ন তৈরি করার সময় একটু করে চেঞ্জ করে দিছি। ঠিক আছে? আচ্ছা, 14 নম্বর প্রশ্ন দেখেন। এক ব্যক্তি 5 কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় 3 কিলোমিটার বেগে চলে ফিরে আসলো। যাতায়াতে তার গতিবেগ কত? গড় গতি কত? তো গড় গতির প্রশ্নের যে সূত্রটা শুরুতে দেখলাম, ওই সূত্রটা অ্যাপ্লাই করলে এটা দ্রুত করা যাবে। সেটা হচ্ছে যে দেখেন 2 গুণন 5 গুণন 3 আর 5 আর 3 8, 4 15কে 4 দ্বারা ভাগ করলে 3 আর 4 12 থাকছে 3, 4 7 28 আর 5 3.75। অথবা এখানে যেহেতু অপশনগুলা ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তাহলে এই সরাসরি এটা অ্যান্সার গড় গতিবেগের সূত্র অনুযায়ী। 15 নম্বরটা দেখেন। স্রোতের অনুকূলে একটি নৌকার কিছুটা দূরত্ব যেতে 3 ঘন্টা লাগে, স্রোতের প্রতিকূলে যেতে লাগে 9 ঘন্টা। স্রোতের গতিবেগ কত যদি স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় 4 কিলোমিটার হয়? তাহলে আমরা স্রোতের গতিটা এখানে ধরবো এক্স। তাহলে প্রশ্ন মতে কি হবে? অনুকূল গতি হচ্ছে এক্স 4 প্লাস এক্স, আর প্রতিকূল গতি হচ্ছে 4 মাইনাস এক্স। অনুকূলে যেতে সময় লাগছে 3 ঘন্টা, আর প্রতিকূলে ফিরে আসতে সময় লাগছে 9 ঘন্টা। যেহেতু যাওয়ার সময়ের পথ আর আসার সময়ের পথ সমান সমান, তাহলে এই দুইটা ডিস্টেন্স সমান সমান হবে। 3 দিয়ে কাটি 3, 4 প্লাস এক্স সমান সমান 12 মাইনাস 3x। 3xটা এই পাশে আসলে 4x ইকুয়াল টু 8। এক্স এর মানটা হচ্ছে 2। এই 2 কি? স্রোতের গতি। এক্স এর মান হচ্ছে 2। অ্যান্সার কি চাইছে? অ্যান্সার তো স্রোতের গতিই চাইছে। তাহলে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 2। ওকে, নেক্সট আসি 16 নম্বর প্রশ্ন। এখন আমরা আসি টাইম অ্যান্ড ওয়ার্ক আর নল চৌবাচ্চার প্রশ্ন। এগুলো কিন্তু আমরা একদিন ক্লাস নিয়ে পরের দিনে পরীক্ষা নিছি এরকম না, প্রায় অর্ধেক মাস ধরে এই ক্লাসগুলো নিছি, নেওয়ার পরে তারপরে পরীক্ষা নিছি। যারা সিরিয়াসলি প্র্যাকটিস করছেন তারা অনেকেই এই 20টা প্রশ্নের মধ্যে 15-16 নম্বর করে পাইছে। নেক্সট প্রশ্ন দেখেন টাইম অ্যান্ড ওয়ার্কের।
নম্বর হচ্ছে যে একটা পানির ট্যাঙ্কে দুটি নল আছে, প্রথম নলটি দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে পূর্ণ ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? ঠিক আছে, তাহলে আমরা জানি একটা পূর্ণ একটা খালির কথা বললে মাইনাসের সূত্র হয়। ঠিক আছে, মাইনাসের সূত্রটা হচ্ছে এই যে এইটা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 30 মিনিট হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 30 ঘন্টা। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন দেখেন। 17 নম্বর বলছে যে একটা চৌবাচ্চায় 3টি নল আছে, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি যথাক্রমে 12 ও 18 মিনিটে পূর্ণ হয়, তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি খালি হয়। 3টি নল একসঙ্গে খুলে দেয় চৌবাচ্চাটি 36 মিনিটে পূর্ণ হলো, তৃতীয় নল দ্বারা চৌবাচ্চাটি কত সময় খালি হবে? তাহলে তৃতীয় নল দ্বারা খালির কথা বলছে, তো তাহলে একটা সমীকরণ ধরে করা যায়। ধরে তৃতীয় নল দ্বারা খালি হয় x মিনিটে, তাহলে হচ্ছে 1/12 প্লাস 1/18 মাইনাস 1/x ইকুয়াল টু 1/36। তাহলে এখানে আসি যে 1/12 প্লাস 1/18 মাইনাস 1/36 ইকুয়াল টু 0। 12, 18, 36 লসাগু হচ্ছে 36। 3 প্লাস 2 মাইনাস 1 সমান সমান 1/x। তাহলে 3, 2, 5 থেকে 1 বাদ দিলে 4, 4 আর 36 কাটাকাটি করলে হচ্ছে 9। তাহলে x এর মানটা হচ্ছে 9। এই 9 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো এটা হচ্ছে সমীকরণ ধরে করা যায়। আবার লিখে লিখে করতে চাইলে এইভাবে করতে হবে, 12 গুণন 18 আর হচ্ছে 12 আর 18 মিলে হচ্ছে 30। ওটা তিনটা একসাথে আছে, তো মানে ভেঙে ভগ্নাংশ আকারে করা যায়, অথবা এটা ডাইরেক্ট যেগুলো এইভাবে করলাম না, এটা আলাদা আলাদা করে ভগ্নাংশ আকারে করা যাবে। 18 নম্বর প্রশ্ন দেখেন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 9। 18 নম্বর বলছে যে ক একটা কাজ 20 দিনে করতে পারে, খ একটা কাজ 30 দিনে করতে পারে। ক খ একত্রে 8 দিন করার পরে ক চলে গেল, বাকি কাজ খ একা কত দিনে সম্পন্ন করতে পারবে? তাহলে 8 দিন পর্যন্ত তারা একসাথে করছে, তারপরে অবশিষ্ট কাজটা খকে কতদিন লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটাও সমীকরণ আকারে করতে পারি, আবার ভগ্নাংশ আকারে করতে পারি। 8 দিন করার পরে তাহলে আমরা জানি 20 দিন আর 30 দিন করলে একসাথে করতে লাগে 12 দিন। তাহলে একসাথে যেটা 12 দিন লাগে, ওইখানে যদি 8 দিন পর্যন্ত করে, তার মানে 3 ভাগের 2 ভাগ কাজ হয়ে গেছে। তাহলে 3 ভাগের 1 ভাগ কাজ বাকি আছে, এই কাজটা করতে লাগবে 10 দিন। তাহলে 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10 দিন। এগুলো কিন্তু পরীক্ষার হলের স্টাইল আমি দেখাই দিতেছি, বিস্তারিত তো আমরা মেইন ক্লাসে করছি। ঠিক আছে, ওকে, নেক্সট আসি 19 নম্বরে। একজন 20 দিন আর একজন 30 দিন করলে একসাথে করতে 12 দিন লাগে। একসাথে ওরা 8 দিন কাজ করছে, মানে 3 ভাগের 2 ভাগ কাজ হয়ে গেছে। তাহলে আর বাকি আছে 3 ভাগের 1 ভাগ কাজ। এই কাজটা করতে হবে যে খ তাকে, খ এর পাওয়ার যেহেতু 30, তাহলে পাওয়ার দিয়ে গুণ করলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ক একটা কাজ 12 দিনে এবং খ 24 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পরে ক চলে গেল, বাকি কাজ খ 3 দিনে শেষ করলো, মোট কত দিনে কাজটি সম্পূর্ণ হলো? তাহলে মোট কত দিনে সম্পূর্ণ হলো না? তাহলে দেখেন এই অঙ্কটা এইভাবে করা যায়, শেষের 3 দিন কাজ করছে খ করছে, তাহলে খ শেষের 3 দিনে করছে 8-এর 1, তাহলে আর বাকি আছে 8-এর 7। এই কাজটা কাকে করতে হবে? এই কাজটা ক প্লাস খ দুইজনকে করতে হবে। তাহলে ক প্লাস খ এর একত্রে যে পাওয়ার, সে পাওয়ার আমরা আনবো এইভাবে 8। তাহলে এইখানে যদি আমি গুণ দিয়ে 8 বসাই দিই, 8 কেটে দিলে 7 দিন হবে। 7 দিন কি? 7 দিন হচ্ছে খ যে অবশিষ্ট কাজটা আছে এইটা করতে লাগবে 7 দিন। আর একসাথে করছে কয় দিন? একসাথে করছে ওরা, সরি, একসাথেই করছে 8 দিন, আর খ শেষে করছে 3 দিন। তাহলে এই 7 দিন আর 3 দিন মিলে হচ্ছে মোট হচ্ছে 3 + 7 = 10 দিন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 10 দিন। আচ্ছা, লাস্ট ওয়ান প্রশ্নটা দেখেন। এই প্রশ্ন আরেকবার রিপিট করে দেই। এটা আসলে ভগ্নাংশ আকারে করা যায়, কিন্তু এই যে আমরা একত্রে কাজটা যে 8 দিন নিয়ে আসছি না, এটা আমরা ভগ্নাংশ আকারে ঐকিক নিয়মে লিখে লিখেও করতে পারি। আবার এই অঙ্কটা সমীকরণ আকারে করা যায়। তো ধরি একত্রে করছে x দিন, তাহলে একজন করে 12 দিনে, একজন করে 24 দিনে না, তাহলে 12 এর উপরে একটা সংখ্যা, 24 এর উপরে একটা সংখ্যা। যে ক সে শুধু x দিনে কাজ করছে, আর যে খ সে x + 3 দিন কাজ করছে, কারণ শেষের 3 দিন সে একা করছে, ইকুয়াল টু 1 অংশ।
এইটা সমীকরণের সমাধান করলেও কিন্তু অ্যান্সার চলে আসবে। তো আমরা আমাদের মূল ক্লাসে একটা অঙ্ক 2-3 ভাবে করা যায় সেটা সুন্দর করে দেখিয়ে দিছি। লাস্ট ওয়ান, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। বিশ নম্বর প্রশ্নটা দেখেন, বলছে ক একদিনে যে কাজ করতে পারে খ একদিনে তার 3 গুণ কাজ করতে পারে। এই যে ইফিসিয়েন্সির ক্ষেত্রে যদি একজন আরেকজনের থেকে বেশি কাজ করে, এই ধরনের অঙ্কগুলোতে সবসময় আমরা এক্স ধরে করব, তবে এক্সকে আমরা তাদের কাজের পরিমাণকে এক্স ধরবো না, আমরা তাদের সময়টাকে এক্স ধরব। এখন দেখেন এখানে স্পিডের ক্ষেত্রে এক্স, এখানে কি বলছে ক আর খ, তাই না? তাহলে ক আর খ, ক এর স্পিড বেশি, খ থেকে কত গুণ? 3 গুণ। কিন্তু আমাদের স্পিড দিয়ে তো কাজ নাই, তাই না? আমাদের কাজ হচ্ছে সময় নিয়ে, টাইম যদি আমরা ধরতে চাই তাহলে ক এর সময় কম লাগবে আর খ এর বেশি লাগবে। আমরা এই টাইমটাকে ধরবো। তাহলে টাইমের ভিত্তিতে যদি আমরা ধরতে চাই তাহলে খ এর সময় বেশি লাগবে, ক এর কম লাগবে। কতটুকু কম বেশি? ওই যে 3 গুণ কম বেশি। তাহলে ধরি ক কে লাগবে x দিন আর খ কে লাগবে 3x দিন। প্রশ্নে দেখেন এই কথাটা কিন্তু উল্টাভাবে বলা আছে, আর আমরা ওটাকে কিন্তু সোজা করে নিলাম, কারণ আমাদের দরকার হচ্ছে সময় অনুযায়ী আমরা সমীকরণ সাজাইতে পারবো। আচ্ছা, নেক্সটে আসি আমরা। এরপরে বলতেছে যে তারা একত্রে 10 দিন কোনো কাজের 15-14 অংশ সম্পন্ন করলো। তাহলে প্রশ্ন মতে কি হবে? 10 দিন কাজ করছে, তাই না? তাহলে একজন করতে পারে, তারা একত্রে 10 দিন কোনো কাজের 15/4 অংশ। তাহলে একত্রে যে করে, এই একত্রে করা কাজটা এটা হচ্ছে একজন এক্স দিন, একজন 3x দিন। তাহলে এ করছে 10 দিন, ও করছে 10 দিন। এই 10 দিনের কাজের যোগফল হচ্ছে 4/15। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করে নেই, 3x 30 + 10 = 4/15। তাহলে এখানে 40, 12x = 600, x = 50। x এর মান আসলো 50। তার মানে এই ক কে লাগে 50 দিন আর এ কে লাগে 150 দিন। এটা কি অ্যান্সার? না, উত্তর চাইছে যে তারা আলাদা আলাদাভাবে উক্ত কাজটি আলাদাভাবে যদি করতে বলে তাহলে অ্যান্সার হচ্ছে 50 আর 150। কিন্তু আপনাদের মডেল টেস্টে আমি প্রশ্নটা মডিফাই করে দিয়েছিলাম, মডিফাই করে এইভাবে বলছিলাম যে তারা একসাথে করলে দুইজনে মিলে কতদিন লাগবে। তখন অ্যান্সার হবে 50 × 150 আর নিচে হচ্ছে 50 + 150, তারপরে নিচে হচ্ছে 200। এটা কাটলে 4 দিয়ে 150কে কাটলে হচ্ছে 75/2, মানে হচ্ছে 37.5 দিন। তাহলে 37.5 দিন হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যেটা আমি মডেল টেস্টে দিয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্ত রাখতেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। রাহুল খান খুব প্রফেশনাল। হ্যাঁ ভাই, প্রফেশনাল। মানে ব্যাপারটা হচ্ছে যে এগুলো তো টপিক ভিত্তিক ক্লাস না, আর এগুলো তো পরীক্ষার জাস্ট সলভ। পরীক্ষার প্রবলেম সলভের ক্লাসটা তো আর বেসিক আলোচনা সহ বিস্তারিত সমাধান করার সুযোগ নাই। আমরা যখন টপিক ওয়াইজ ক্লাস নিব, বা আগে যেগুলো নিছি, বা আপনারা আমাদের ইউটিউবে দেখতে পারেন, টাইম অ্যান্ড স্পিডের ক্লাস আছে, নল চৌবাচ্চার ক্লাস আছে, ওইখানে এইটার বেসিক আলোচনাগুলো সব বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে? কোনটা কোন টাইপের ক্লাস এইটা যদি বুঝতে না পারেন তাহলে দেখা যাবে যে আপনার ক্লাস 5-এর বাচ্চার ক্লাস নিলে মজা লাগবে, কারণ হচ্ছে কি যে ওগুলো আপনি সব ধরতে পারবেন। ঠিক আছে? কিন্তু ওইটা দিয়ে আপনার তো দরকার নাই। তো এইটা হচ্ছে কোন টাইপের ক্লাস? এইটা হচ্ছে আপনার পরীক্ষা দিতে যে প্রবলেমে পড়ছেন, সেই প্রবলেমটার একটু সলভ দিলাম। এখন এখানে বেসিক আলোচনা করার সুযোগ নাই। বেসিক আলোচনার জন্য আমরা টপিক ভিত্তিক ক্লাস আগে অনেকগুলো নিয়েছি, ওগুলো দেখতে পারেন। আমাদের গ্রুপে আপলোড, এই পেজে আপলোড দেওয়া আছে টাইম অ্যান্ড স্পিডের ক্লাসগুলো, আর আমাদের ইউটিউবেও আপলোড দেওয়া আছে। আর পরবর্তীতে আমরা যখন টপিক ওয়াইজ ক্লাসে আসব তখন আমরা সুন্দরভাবে টপিকগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই যে বেসিক ম্যাথের যে কোর্সটা, এইটা হচ্ছে একটা লং কোর্স। এটা মাত্র 2 মাস হলো, আরও 4 মাস এই ক্লাসটা চলবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের প্রায় 45টা টপিকের উপর ক্লাস চলবে।
এখন পর্যন্ত 10টা টপিকের ক্লাস হয়ে গেছে। তো আজকেও আমাদের ক্লাস আছে, আপনারা দেখতেছেন স্ক্রিনে একটা ছবি, এখানে আমাদের এই নল চৌবাচ্চা পর্যন্ত টপিকের ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের গড়ের টপিকের ক্লাস শুরু হবে, এরপরে আমাদের শতকরা লাভ ক্ষতি সুদ কষা এই টপিক মূল টপিকগুলোর ক্লাস শুরু হবে। তো শতকরা লাভ ক্ষতি সুদ কষার টপিকের ক্লাস শুরুর আগে যে কেউ এই কোর্সটাতে এনরোল করতে পারবেন, কারণ এরপরে আমরা বিসিএস এর 45তম বিসিএস এর যে সিলেবাস, সেই সিলেবাসের টপিকগুলো নিয়ে ডিসকাস করা শুরু করব। সেটা হচ্ছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এগুলো আসতেছে। তো আপনাদের পরিচিত যারাই আমাদের এই কোর্সটাতে এনরোল করতে চান তারা এই শতকরা টপিকের আগে এনরোল করতে পারেন। আর যারা নতুন করে এনরোল করবেন তারা হচ্ছে যে আগের টপিকগুলো পরে ক্লাস দেখবেন, যেটা চলমান থাকবে লাইভ ক্লাস, সে লাইভ ক্লাসের টপিকগুলো দেখবেন। শুধুমাত্র ঐকিক নিয়মের টপিকের ক্লাসটা দেখলেই হয়ে যাবে। যে কেউ যদি ভর্তি হওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের এই খায়রুস ম্যাথ যে পেজ আছে এই পেজের ইনবক্সে নক করলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর এই তথ্য তো বিস্তারিত দেওয়াই আছেন, ছবিটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আর আমাদের পেজের পিন পোস্টে বিস্তারিত তথ্য আছে। এইটা ছাড়াও আমাদের বেসিক ম্যাথ ছাড়াও ব্যাংক ম্যাথ, এমসিকিউ, ব্যাংক রিটেন ম্যাথ এবং বিসিএস রিটেন ম্যাথের কোর্সে ভর্তি চলমান আছে। যে কেউ চাইলে আমাদের পিন পোস্টে সব বিস্তারিত তথ্য দেখে ভর্তি হতে পারে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি।